এই এক্সপ্লেনারে স্বাগতম। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কূটনৈতিক সাক্ষাৎকারের একেবারে গভীরে প্রবেশ করতে যাচ্ছি। চারিদিকে যখন এত সব বৈশ্বিক সংকট, তখন তুরস্ক ঠিক কীভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আঞ্চলিক স্থিতিশীলতা আনার চেষ্টা করছে, চলুন সরাসরি সেই আলোচনাতে ঢুকে পড়া যাক। পুরো ভূ-রাজনৈতিক চিত্রটি বুঝতে আমরা 5টি মূল বিষয়ে নজর দেব। ইরান সংকট, হরমুজ প্রণালী, সিরিয়ার বর্তমান অবস্থা, ন্যাটোর ভবিষ্যৎ এবং তুরস্কের নিজস্ব ভূ-রাজনৈতিক কৌশল। চারদিকে যখন তীব্র উত্তেজনার পারদ চরমে, তখন ঠিক মাঝখানে অবস্থিত তুরস্কের মতো একটি মিডল পাওয়ার বা মধ্যম শক্তি কিভাবে পুরো অঞ্চলের ভারসাম্য বজায় রেখে পথ চলে। সত্যি বলতে কূটনীতির এই পুরো সমীকরণটা কিন্তু দারুণ কৌতূহলোদ্দীপক। চলুন শুরু করা যাক আমাদের প্রথম বিষয় দিয়ে, ইরান সংকট, খাদের কিনারে মধ্যস্থতা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কিন্তু একটা খুব স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হল যে কোনো মূল্যে যুদ্ধবিরতি বজায় রাখা। কারণ এর বিকল্পটা কি? এর বিকল্প হল এমন এক সর্বাত্মক যুদ্ধ যা শুধু ওই অঞ্চলের জন্যই নয়, বরং গোটা বিশ্বের অর্থনীতি আর জ্বালানি নিরাপত্তাকে আক্ষরিক অর্থে এক মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। আর ঠিক এখানেই কূটনীতির আসল চেহারাটা বেশ চমৎকারভাবে ফুটে ওঠে। প্রকাশ্যে হয়তো পাকিস্তান বর্তমান মধ্যস্থতায় নেতৃত্ব দিচ্ছে, সবাই সেটাই দেখছে, কিন্তু পর্দার আড়ালে আসলে কি হচ্ছে? সেখানে তুরস্ক, কাতার এবং সৌদি আরব অবিরাম সমন্বয় করে যাচ্ছে। এখানে কে কৃতিত্ব নিচ্ছে সেটা কিন্তু মোটেও বড় কথা নয়। আসল লক্ষ্য হল যে কোনো উপায়ে একটা সৃজনশীল সমাধান বের করে আনা। এবার আসা যাক আমাদের দ্বিতীয় বিষয়, হরমুজ প্রণালী, বৈশ্বিক অর্থনীতির অন্যতম প্রধান প্রবেশদ্বার। এখানে চমকপ্রদ একটা ব্যাপার হল তুরস্কের নিজস্ব জ্বালানি নিরাপত্তার জন্য কিন্তু হরমুজ প্রণালীর ওপর খুব একটা নির্ভর করতে হয় না। কারণ মধ্য এশিয়া, ইরান, রাশিয়া এবং আজারবাইজানের সাথে তাদের বিশাল সব পাইপলাইনের নেটওয়ার্ক রয়েছে। তবে আঙ্কারা খুব ভালো করেই জানে যে এই প্রণালী যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তবে বিশ্বব্যাপী জ্বালানির দাম রকেটের মতো বাড়বে, আর সেই ধাক্কা দিন শেষে সবার গায়েই লাগবে। তো এখানে মূলত সমুদ্র পথের নিয়ন্ত্রণ নিয়ে দুটো সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গির লড়াই চলছে। একদিকে ইরান চাইছে এই প্রণালীতে নতুন একটি সামুদ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা বা রেজিম তৈরি করতে, অন্যদিকে তুরস্ক কিন্তু অত্যন্ত দৃঢ়ভাবে যুদ্ধপূর্ববর্তী অবাধ চলাচলের অধিকারকে সমর্থন করছে, কারণ তারা কোনোভাবেই চায় না নতুন করে কোনো বৈশ্বিক অর্থনৈতিক সংঘাত তৈরি হোক। এই পরিস্থিতিতে তুরস্ক একটা বিষয়ে তাদের অবস্থান একেবারে জলের মতো স্পষ্ট করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরান নিজেদের মধ্যে চূড়ান্ত কোনো সমঝোতায় না পৌঁছানো পর্যন্ত তুরস্ক হরমুজ প্রণালীতে কোনো আন্তর্জাতিক সামরিক বাহিনীতে যোগ দেবে না। অর্থাৎ আগে রাজনৈতিক চুক্তি, তারপর অন্য কিছু। রাজনৈতিক চুক্তি ছাড়া সামরিক জোটে জড়ানোটাকে তারা একেবারেই অর্থহীন মনে করে। উপসাগর থেকে এবার দৃষ্টি ফেরানো যাক তুরস্কের ঠিক দক্ষিণ সীমান্তে। আমাদের তৃতীয় বিষয়, সিরিয়ার নাজুক স্থিতিশীলতা, সাফল্য এবং উদীয়মান হুমকিসমূহ। সিরিয়ার এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াটা আঙ্কারার দৃষ্টিকোণ থেকে দেখে বেশ মিশ্র একটা চিত্র পাওয়া যায়। একদিকে সশস্ত্র গোষ্ঠীগুলোর ঐক্যবদ্ধ হওয়া বা শরণার্থীদের দেশে ফেরার মতো বেশ কিছু ইতিবাচক সাফল্য আছে ঠিকই, কিন্তু বিপরীতে মারাত্মক কিছু কাঠামোগত চ্যালেঞ্জও তো আছে। আর এই চ্যালেঞ্জগুলো এতটাই গভীর যে কোনো মুহূর্তে এই ছোট ছোট অর্জনগুলো একেবারে ধূলিসাৎ হয়ে যেতে পারে। এখানে একটা বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। পররাষ্ট্রমন্ত্রী ফিদান মনে করেন সিরিয়ায় ইসরায়েলের যে সামরিক অভিযানগুলো চলছে সেটা ওই অঞ্চলে মারাত্মক একটা অস্থিরতা তৈরি করছে। আঙ্কারার মতে এটা শুধু সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার জন্যই হুমকি নয়, বরং এর ফলে ইউরোপের দিকে আবারও এক বিশাল নতুন শরণার্থী স্রোত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এবার আমাদের পুরো আলোচনাটা ঘুরিয়ে নিয়ে যাব ইউরোপীয় নিরাপত্তার দিকে। আমাদের 4 নম্বর বিষয়, ন্যাটোর ভবিষ্যৎ, কাঠামোগত বিভাজন। ইউরোপীয় নিরাপত্তার বর্তমান কাঠামোতে বিশাল বড় একটা শূন্যস্থান বিরাজ করছে। ফিদানের মতে এখানে আসলে কাঠামোগতভাবে দুটি ভিন্ন ইউরোপ তৈরি হয়ে গেছে। ব্যাপারটা একটু খুলে বলি। একদল দেশ আছে যারা ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নেরও সদস্য, আর অন্য দলটা ন্যাটোর সদস্য হলেও ইউরোপীয় ইউনিয়নের বাইরে। আর ঠিক এই বিভাজনটাই একটা সমন্বিত ইউরোপীয় নিরাপত্তা কাঠামো গড়ে তোলার পথে সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়িয়েছে।
একটু ভেবে দেখলেই বোঝা যায় ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র ট্রান্স আটলান্টিক নিরাপত্তা বা ন্যাটোর সাথে তাদের সম্পৃক্ততা কোনো কারণে কমিয়ে দেয় তখন কি হবে তখন এই দুই ইউরোপের মাঝখানে শূন্যস্থানটা পূরণ করাই হবে সবচেয়ে বড় মাথা ব্যথা আর ঠিক এই কারণে আঙ্কারায় অনুষ্ঠিতব্য পরবর্তী ন্যাটো শীর্ষ সম্মেলনে এই কাঠামোগত ফাঁকফোকরগুলো কিভাবে মেটানো যায় তার উপরই সবচেয়ে বেশি জোর দেওয়া হবে এই পুরো ভূ-রাজনৈতিক যাত্রার পেছনের মূল চালিকা শক্তিটা কি সেটাই আমাদের পঞ্চম ও শেষ বিষয় তুরস্কের ভূ-রাজনৈতিক নীতি একটি বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি হাকান ফেদানের একটা অত্যন্ত শক্তিশালী উক্তি আছে আধিপত্যবাদ শব্দটি আমরা এই অঞ্চলের অভিধান থেকে মুছে ফেলার চেষ্টা করছি এই একটা কথাই কিন্তু তুরস্কের পররাষ্ট্রনীতির চূড়ান্ত লক্ষ্যকে একেবারে স্পষ্ট করে দেয় তারা চাইছে ঐতিহাসিকভাবে চলে আসা এই আধিপত্য বিস্তার বা খবরদারির সংস্কৃতির বদলে পারস্পরিক সম্মান আর সার্বভৌম সহযোগিতার একটা নতুন এবং সুস্থ পরিবেশ গড়ে তুলতে আর এই বহুমাত্রিক ভৌগোলিক নীতি আসলে ব্যাখ্যা করে যে কেন তুরস্ক একই সাথে এতগুলো ফ্রন্টে কাজ করতে পারে তারা ইউক্রেনে মধ্যস্থতা করছে সিরিয়া স্থিতিশীলতা আনার চেষ্টা করছে আবার উপসাগরীয় অঞ্চলেও সমন্বয় সাধন করছে সবই একেবারে একই সাথে অঞ্চলগুলো ভৌগোলিকভাবে ভিন্ন হতে পারে কিন্তু তুরস্কের নীতি একটাই নিজ অঞ্চলের যে কোনো সমস্যা সমাধানের দায়িত্ব ও মালিকানা সেই অঞ্চলের দেশগুলোকেই নিতে হবে সবশেষে একটা গভীর ভাবনার জায়গা থেকে যায় যদি এই গঠনমূলক কূটনীতি বা আন্তঃসীমান্ত সহযোগিতা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে মধ্যপ্রাচ্য আর ইউরোপের এই নতুন আঞ্চলিক কাঠামোটি আসলে কতটা ভঙ্গুর হতে পারে সেই প্রশ্নটা আর সম্ভাব্য ভবিষ্যতের ভাবনাটাই বরং ভাবিয়ে তুলুক আমাদের সবাইকে আজকের এই এক্সপ্লেইনারটি আমরা এখানেই শেষ করছি